আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। এই সময় মানেই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে আসা, আলোচনা করতে আসা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বিভিন্ন রকম তথ্য তো আপনাদেরকে দেওয়া হয় শারীরিক সম্পর্কে, বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে, বিভিন্ন রোগ সম্পর্কে আপনাদেরকে আমরা তথ্য দিই যাতে আপনারা জানতে পারেন এবং নতুন নতুন যত রকমের রোগ আমাদের শরীরে সৃষ্টি হচ্ছে বা অনেক রোগের হয়তো আমরা নাম জানি না, হয়তো সিমটমগুলো আমাদের শরীরে হচ্ছে, সেই সমস্ত সিমটম নিয়ে যখন আপনারা এই অনুষ্ঠানে ডাক্তারবাবুদের সাথে আলোচনা করতে আসেন তখন কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে গাইড করা হয়। ডাক্তারবাবু খুব ভালো করে আপনাদেরকে নর্মালভাবে একদম যাকে বলে সেরকমভাবে বুঝিয়ে বলেন এবং আপনাকে গাইডলাইনও দেওয়া হয়। এবং সবার আগে যেটা বলা হয়, মানে সবার পরে যেটা বলা হয় সেটা হচ্ছে সব কিছুর পর একটা জিনিস বলা হয় যে আপনি যদি সেই রোগটাকে কিওর করতে চান তাহলে কিন্তু চেম্বারে আসতেই হবে। কারণ বাড়িতে বসে আপনাকে সলিউশনটা বড়জোর দেওয়া যেতে পারে বা ক্ষণিকের জন্য একটা ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, প্রাথমিক ট্রিটমেন্ট, কিন্তু যদি আপনি পুরোপুরি কিওর চান, যদি সুস্থ হতে চান, একটুখানি যদি হাসতে চান এবং রোগটা থেকে মুক্ত হতে চান তাহলে কিন্তু চেম্বারে আসাটা খুব আবশ্যক। এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে প্রচুর মানুষ, বহু মানুষ কিন্তু ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন এবং তারা অনেককে, মানে তাদের চেনা পরিচিত আরও মানুষকে কিন্তু তারা রেকমেন্ড করেছেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে চিকিৎসা করাতে। এবং এরকম প্রচুর মানুষজন এসছেন, তারাও সুস্থতা লাভ করেছেন। সেই আর একটা বিষয় আছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিসিনে কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। যে অনেক সময় অনেক মেডিসিনে যেগুলো থাকে যে মোটা হয়ে যাওয়ার ব্যাপার থাকে, অনেক কিছু রোগের সৃষ্টি থাকে বা হার্ট নষ্ট হয়ে যায়, অনেক কিছুর বিষয় থাকে, সেইগুলো কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ওষুধে কিন্তু নেই। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে বলা যে আপনারা যদি চান, আপনারা যদি নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে চান, হেলদি রাখতে চান, তাহলে একবার তো চেক আপটা প্রয়োজন। আর সমস্যা থাকলে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসুন। আজকে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা একটু আলোচনা করব ব্যথা বেদনা। অবশ্যই আবারও ব্যথা বেদনাতে ফিরে যাচ্ছে এই কারণে, কারণ বহু মানুষ এটার সম্মুখীন হচ্ছেন আজকালকার জীবনে, মানে 8 থেকে 80 প্রচুর মানুষজনের এই ব্যথা বেদনার সমস্যাটা রয়েছে। শুধুমাত্র যে মাথা যন্ত্রণা হ্যানাতানা এই ব্যথা নয়, জয়েন্ট পেন যাকে বলে, একদম আমাদের হাতের কনুইতে জয়েন্ট পেন হতে পারে, আমাদের হাঁটুতে হতে পারে এবং আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের পাইন্সে হতে পারে, কোমরে হতে পারে, অনেক জায়গায় কিন্তু জয়েন্ট পেনগুলো থাকে। বিশেষ করে একটু বয়সের দিকে গেলে, মোটামুটি 30-35 পেরিয়ে গেলে এখন জয়েন্ট পেনটা আরও বেশি করে দেখা যাচ্ছে। এর সম্ভাবনা কেন দিন দিন বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে ডাক্তারবাবুর কাছে আমার এটাই প্রশ্ন যে ডাক্তারবাবু বলুন, আমি এক্ষুনি যেটা বললাম যে জয়েন্ট পেনের সমস্যাটা দিন দিন প্রবণতা বেড়ে যাচ্ছে, এই অল্প বয়সী মানুষদের থেকেই প্রবণতাটা বেড়ে যাচ্ছে যে একটা 30-35 বছরের ছেলে মেয়ের হয়তো জয়েন্ট পেন হচ্ছে হাঁটুতে বা কোমরে। এই প্রবণতা বাড়ার কারণটা কি? দেখুন, এর পিছনে মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা যে আমাদের যে জীবন শৈলীটা, মানে সারাদিন আমরা কিভাবে মেনটেন করি নিজেদেরকে, তার মধ্যে আমাদের খাদ্য খাবারও আসছে, ফিজিক্যাল এক্সারসাইজও আসছে, লাইফস্টাইলের যত রকম ব্যাপারগুলো আছে সবগুলোই আসছে। সেটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সঠিক নেই। দেখুন, আমাদের শরীরের গঠনের জন্য বিভিন্ন ধরনের খাদ্য খাবারের মধ্যে থেকে যে পুষ্টি আছে সেই পুষ্টিটা দরকার। এবং দেখা যাচ্ছে যে এই যে ব্যথা, তার কারণ, প্রথম যে কারণটা সেটা দেখা যাচ্ছে যে আমাদের যে হাড়ের ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের মাংসপেশির ক্ষমতা কমে যাচ্ছে। কারণ দেখবেন, আপনিও নিজে একজন ইয়াং লেডি, তো সেক্ষেত্রে দেখবেন আপনার ফুড হ্যাবিট হয়তো, বা আপনি না হলেও আপনার আশেপাশের যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার বয়সী যারা আছে, বেশিরভাগের ক্ষেত্রেই দেখবেন তারা কিন্তু বাইরের খাবারের দিকে খুব বেশি, মানে কি বলবো, ঝুঁকিটা বেশি, অনেক বেশি কিন্তু বাইরের খাবার তারা পছন্দ করে। একই ধরনের জিনিস, তো সেই ধরনের জিনিস যদি বাড়ির তৈরি হয় সেটা খেতে পছন্দ করে না, বাইরেরটা পছন্দ করে। এবার বাইরের যে খাওয়াটা, সেটা প্রথম কথা হচ্ছে কতটা পুষ্টিকর সেটা আমার জানতে হবে। তার মধ্যে যে তেল দিয়ে তৈরি করছে সেটা কতটুকু ভালো কোয়ালিটির তেল দিচ্ছে, নাকি পোড়া তেল বারে বারে ইউজ করা হচ্ছে, এগুলোর ব্যাপার থাকবে। তারপরে তারা যে খাদ্য খাবারগুলো দিচ্ছে সেগুলোকে প্রপারলি ফ্রিজ করছে কিনা, প্রপারলি সেগুলোকে ক্লিনিং করছে কিনা, এবং কুকিং ওয়েটা কীরকম হচ্ছে, এগুলো সব নিয়েই কিন্তু একটা ভালো হেলদি ফুড আর একটা আনহেলদি ফুড এখানে আমরা পাই। এবার আনহেলদি ফুডের সাইড এফেক্ট কি? আনহেলদি ফুডের সাইড এফেক্ট হচ্ছে
আমাদের শরীরকে ড্যামেজ করবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা বাড়ির খাবারটা এখন আজকালকার ইয়াং জেনারেশন পছন্দ করে না, তার জন্যই দেখা যায় এরা বাইরের খাবার খেতে খেতে মোটামুটি 30-35 বছরে গিয়েই শরীরটা এতটা ড্যামেজ করে ফেলে যে হাড়ের উইকনেস চলে আসে এবং সেখান থেকে হাড়ের ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। তার জন্যই আগে যেটা গিয়ে দেখা যেত 50-60 বছরে একটা কোমরের ব্যথা, বাতের ব্যথা বলে সবাই দিদিমা ঠাকুমারা বলতেন, আজকে কিন্তু 30-35 বছরের ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে সেই প্রবলেম চলে আসছে। একদমই তাই। প্রথমে দেখে নেব যে আমাদের আজকে ফার্স্ট কলার কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। আচ্ছা বেশ, কি সমস্যা আছে আপনার শুনবো। সমস্যা বলতে ম্যাডাম আমার চুল মানে খুব উঠছে আর কি। কি হচ্ছে? চুল উঠছে? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এইটা প্রায় ধরুন 4-5 মাস হচ্ছে। আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য? না, এর জন্য কোনো ট্রিটমেন্ট করা আমি ভাবছি নরমাল স্বাভাবিক ব্যাপার, দুই একটা উঠছে, অসুবিধা নেই। তারপর এখন দেখছি মানে হেয়ারে চিরুনি দিলেই এখন কিছু মানে ঠিক বলছে, আগে হতো না। হ্যাঁ, এখন আপনি কি চাইছেন? আমাদের পরিবারের কারোরই সেরকম টাক মাথা বা এই ধরনের ওঠা সমস্যা কারণ নেই। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি এটাকে কি করতে, মানে এইভাবে উঠতে গেলে তো পুরো মানে টাক হয়ে যাবে। হ্যাঁ, আপনি পার্মানেন্ট কিওর চাইছেন কি? হ্যাঁ অবশ্যই স্যার, আমি পার্মানেন্টই চাইছি। একদম। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে বলছি। আপনি এবার শুনতে থাকুন। দেখুন, চুল পড়ার অনেকেই আমাদের এখানে টিভিতে ফোন করেন, ফোন করে শুনে আবার নিজে চুপ হয়ে যায়। এটা করলে কিন্তু আপনার রোগটা সারবে না। আপনি একটা জিনিস ফিল করেছেন যে এইভাবে যদি আমার চুল পড়তে থাকে তাহলে একটা সময় গিয়ে পুরো টাক পড়ে যাবে। একদম সত্যি কথা। আর এটা হওয়াটা স্বাভাবিক যদি কোনো সমস্যার ট্রিটমেন্ট না হয়। আপনার চুলের যেটা পড়ছে আপনাদের জেনেটিক্যালি আপনার হয়তো সেটা নেই, কারণ আপনি যেটা বললেন আপনার বাবা, কাকা, মা, কাকিমাদের, মাসিদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো নেই। খুব ভালো, সেটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। কিন্তু আপনার যে চুলগুলো পড়ছে দুরকমভাবে চুলগুলো পড়ে। একটা হচ্ছে চুল ভেঙে ভেঙে পড়ে। কখন চুল ভেঙে ভেঙে পড়বে? যখন চুলের যে চুলগুলো যখন ভালো না থাকবে, সেখানে শক্ত ভাব একটা চলে আসবে, ব্রিটেল বলে, ঠিক আছে? ওরকম হয়ে গেলে ভেঙে ভেঙে পড়বে। আরেকটা হচ্ছে একেবারে চুলের যে গোড়াটা সেটা উঠে আসবে। সেটা কখন হবে? যখন দেখবেন আপনার চুলের গোড়াটা শক্ত নেই। দুটো ক্ষেত্রেই কিন্তু টাক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে ট্রিটমেন্ট রয়েছে। এর ট্রিটমেন্ট করলে দুটো লাভই হবে। একটা কি, যে আপনার যে চুলের গোড়া যেগুলো এখনও বেঁচে আছে, এখনও নষ্ট হয়ে যায়নি, সেগুলোকে শক্তিশালী করা হবে। শক্তিশালী করলে কি হবে? সেই চুলের গোড়াটা আঁকড়ে থাকতে পারবে চুলের মাথার ভেতরে, এবং তাকে মানে আপনি হাত দিয়ে টানলেও সেটা খুলে চলে আসবে না। এইটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, যেই চুলটা আপনি বাইরের দিকে দেখতে পাচ্ছেন, যেগুলো অনেক সময় ভেঙে ভেঙে যায় এবং মাথা ফাঁকা হয়ে যায়, সেগুলোও কিন্তু আস্তে আস্তে হেলদি হয়ে যাবে। হেলদি হলে কি হবে? চুলটার মধ্যে শাইন আসবে এবং দেখা যাবে যে মাথাটা আস্তে আস্তে ভরছে। এর ট্রিটমেন্ট রয়েছে। আপনার একটাই করতে হবে, হলদিয়াতে কবে অ্যাভেলেবেল আছে আমাদের টিম জেনে নিন, সেখানে গিয়ে প্রবলেমটা আলোচনা করুন এবং ট্রিটমেন্ট স্টার্ট করুন। তার সাথে সাথে কয়েকটা কথা বলে দিচ্ছি। মাথায় দোকানের কেনা তেল কিছু ইউজ করবেন না। ডাক্তারবাবুরা যদি কোনো তেল বা লোশন দেয় সেটাই ইউজ করবেন, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে খাবারের মধ্যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো একটু আগে আলোচনা করছিলাম, এগুলোকে কমিয়ে দিন, কারণ পেটের সমস্যা হলেও কিন্তু চুল পড়া বেড়ে যায়। এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে পুষ্টিকর খাদ্য খাবার খাবেন এবং রাতের ঘুমটা ঠিক রাখবেন। এইগুলো মেনটেন করলে দেখবেন যতটা পড়ে গেছে আর খুব একটা পড়ছে না। এবার পাশাপাশি যে আপনি ট্রিটমেন্টটা নিচ্ছেন, অটোমেটিক আপনার চুলটা যেগুলো পড়ে গেছে, যেগুলো বেঁচে আছে এখনও গোড়া, সেখান থেকে আবার নতুন করে চুল হবে এবং যেই চুলগুলো এখন আছে সেগুলো আরও শক্তিশালী এবং হেলদি হবে। একদমই তাই। আপনাদের হেল্পলাইন নাম্বারটা আমি একটু জানিয়ে রাখি, আপনারা নোট ডাউন করে নেবেন হেল্পলাইন নাম্বারটা 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে কল করে সবার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে, দেন এসে চেম্বারে যোগাযোগ করতে হবে। একটু আগে যিনি ফোন করেছিলেন তাকে বলবো যে আপনার যে চুল পড়ার যে সমস্যাটা, এটা অনেক দিনের সমস্যা। এটা আর বেশি দিন আপনি ইলাস্টিকের মতন টেনে লম্বা করবেন না, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার এতটা
পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে কোথাও একটা গিয়ে হেয়ার ফল হতে হতে মাথায় টাক চলে আসতে পারে। তো এখন অনেক অল্প বয়স, এই জিনিসটা যদি না চান তাহলে আমি বলবো চেম্বারে অবশ্যই খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব চেম্বারে যোগাযোগ করুন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করুন। কিন্তু তার আগে হেল্পলাইন নাম্বারে কল করে সমস্ত ডিটেলস আপনি সংগ্রহ করবেন, তারপরে চেম্বারে আসবেন। পরবর্তী বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, একটু জোরে কথা বলতে হবে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি খড়গপুর থেকে কথা বলছি। বেশ, কি সমস্যা আছে একটু বলুন। আমার মায়ের হ্যাঁ, আমার মায়ের বুড়ো আঙুলটা কদিন ধরে খুব ব্যথা করছে, সপ্তাহখানি। আচ্ছা। কেন করছি বুঝতে পারছি না। আমার মায়ের প্রেসার আছে, প্রেসার ওষুধ খায়। আচ্ছা, আমার মায়ের বয়সটা 50। মায়ের বয়সটা কত? হ্যালো, হ্যাঁ, মায়ের বয়স কত? 52। আচ্ছা, মায়ের যে বুড়ো আঙুলে ব্যথা করছে, মা কি কাজকর্ম করেন বেশি, যে রান্না বান্নার কাজ বা ধরুন রুটি বেলা এই ধরনের কোনো কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এগুলো করেন। এবং মায়ের কি ঘাড়ে ব্যথা রয়েছে? না, ওইসব কিছু নেই। ঘাড়ে কাঁধে কোথাও ব্যথা ট্যাথা নেই, শুধু আঙুলে ব্যথা? হ্যাঁ, হঠাৎ করে এটা সপ্তাহখানি। আচ্ছা, হাত কি ভাঁজ করতে পারছে? হাত মানে মুট করতে পারছে? মানে বুড়ো আঙুলটায় যে ভাঁজ হচ্ছে ঠিক মতো, ধরুন এই যে দেখুন আমার হাতটা এরকম ভাঁজ করাতে যাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি না, উনি কি সেটা ভাঁজ করতে পারছেন ব্যথা না পেয়ে? হ্যাঁ, ভাঁজ করতে পারছেন, কিন্তু বুড়ো আঙুলটা ভাঁজ করতে পারছেন না। পুরো আঙুলটা ভাঁজ করতে পারছেন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা বলবো যে বাড়িতে একটু ট্রাই করুন, ঠিক আছে, একদিন দুদিন ট্রাই করবেন। দুদিনের মধ্যে যদি কোনো রিলিফ না হয় অবশ্যই কিন্তু আপনি আমাদের হেল্পলাইনে কল করবেন, কল করে দেখাবেন। আমি বলে দিচ্ছি ব্যাপারগুলো। একটা হচ্ছে অনেক সময় ওখানে ব্লাড সার্কুলেশনের অবস্ট্রাকশন আছে, তাহলে আপনি কি করবেন, একটা পাত্রে ঠান্ডা জল আর একটা পাত্রে গরম জল রাখবেন। প্রথমে আঙুলটা একদম রিস্ট অবধি আপনি চুবিয়ে রাখবেন ঠান্ডা জলে 2 মিনিট, ওখান থেকে তুলে গরম জলে 3 মিনিট। গরম জলটা যাতে সহ্য হয় এমন একটা গরম টেম্পারেচার রাখবেন। এভাবে করে 7-8 বার করবেন, ঠান্ডা জল গরম জল, ঠান্ডা জল গরম জল, শুরু ঠান্ডা জল দিয়ে এবং লাস্ট যখন শেষ করবেন ট্রিটমেন্টটা তখন গরম জল দিয়ে করে হাত টাত মুছে ফেলবেন। এইবার এটা দিনে 2 বার করে করুন, 2 দিন থেকে 3 দিন করবেন। যদি দেখছেন রিলিফ পাচ্ছেন না অবশ্যই কিন্তু ট্রিটমেন্টে আসবেন, না হলে এখান থেকে কিন্তু বাতের বড় সমস্যা আসার চান্সেস আছে। কিছু বাত আছে, বাত অনেক রকম আছে, সেখান থেকে কিছু বাত আছে যেগুলো ছোট ছোট জয়েন্টে টার্গেট করে, ঠিক আছে। একটা আমরা খুব কমন জানতে পারি অস্টিওআর্থারাইটিস, তাছাড়া আরও কিছু বাত আছে যেগুলো হচ্ছে ছোট ছোট হাড়ের জয়েন্টের মধ্যে অ্যাটাক করে এবং সেখানে আস্তে আস্তে ফুলে যাবে, পেইন হবে, লাল ভাব চলে আসবে, গরম হবে এবং দেখা যাবে একটা টাইমের পর কিন্তু যদি ওটা ট্রিটমেন্ট না হয় বেঁকে যাচ্ছে হাড়গুলো, হাতগুলো বেঁকে যাচ্ছে, তখন এক গ্লাস জল তুলেও খাওয়াটা অসম্ভব হবে। কি হয়েছে সঠিক সেটা কিন্তু জানার জন্য আপনার কিন্তু অবশ্যই ট্রিটমেন্টটা করাতে হবে। যদি 2-1 দিনের মধ্যে ঠিক না হয় বা 2-1 দিন ঠিক হয়ে গেল, দেখছেন যে কিছুদিন পর আবার আসছে, তাহলেও ফেলে রাখবেন না, কারণ তাহলে বুঝবেন এটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে সমস্যাটা, ঠিক আছে। তার জন্য এটা বলবো হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, 2-3 দিনের মধ্যে যদি সেরে না যায়, আর আজকেই ফোন করে জেনে নিন যে আপনার এরিয়াতে, আপনার খড়গপুরে কবে আমাদের টিম যাচ্ছে। খুব কাছাকাছি সময় আছে খড়গপুর যাওয়ার, আপনি জেনে নিন এই মাসে কবে যাচ্ছে, ওটা রেখে দিন। এবার 1-2 দিনের মধ্যে কেমন থাকেন ভেবে ঠিক চলে যাবেন, ওখানে ট্রিটমেন্টটা করিয়ে নেবেন। একদমই তাই, আমি চেম্বারগুলো আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে দেখে নেবো আমাদের বন্ধু চলে এসেছে। বন্ধুকে অপেক্ষা না করিয়ে তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? গোলা থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে আপনার? আমার একটু মানে মাথার কিছু চুল ওঠার সমস্যা দেখা দিয়েছে। একটু জোরে কথা বলতে হবে, বোঝা গেল না, কি সমস্যা? প্রচন্ড চুল উঠছে, হ্যাঁ, হেয়ার ফল। আচ্ছা, খুশকি হয়েছে মাথায়। আচ্ছা, ড্যান্ড্রফ আছে, তার সাথে হেয়ার ফলিং হচ্ছে, আর কোনো সমস্যা আছে শরীরে? না, আর মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনের সমস্যা আছে, বেশ। আচ্ছা, আপনি মানসিক চাপ কি হয় আপনার খুব বেশি? হ্যাঁ, একটু প্রেসারের মধ্যেই থাকি। টেনশন করেন বেশি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি টিভিতে শুনুন। প্রথম কথা যেটা বলবো, আপনি ঘোলা সোদপুর আছেন, তার খুব কাছাকাছি আমাদের ক্লিনিক রয়েছে যেটা হচ্ছে মধ্যম গ্রামে, ঠিক আছে। হেল্পলাইন নাম্বারটা লিখে অ্যাড্রেসটা জেনে নেবেন, কারণ আপনার যে সমস্যাটা সেটার কিন্তু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। প্রথমে আমি আসি আপনার মাইগ্রেনের সমস্যাটা। মাইগ্রেনের সমস্যাটা কিন্তু নার্ভ থেকে হয়, ব্রেন থেকে হয়।
এটাকে যদি আপনি ফেলে রাখেন, আজকে বলছেন যে মাইগ্রেনের সমস্যা আছে, কতটা আছে না আছে আপনি নিজে জানেন। একটা সময় কিন্তু এমন আসে তখন কিন্তু মাইগ্রেনের ব্যথা এতটা বাড়াবাড়ি হয়, কাজ কর্ম সব কিন্তু বন্ধ হয়ে গিয়ে মনে হবে যেন অন্ধকারে আমি শুয়ে থাকি, সেটাই ভালো লাগবে, আরাম লাগবে অন্ধকারটা পেলে। কোনো সাউন্ডও ভালো লাগে না, না কোনো সাউন্ড ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, মনে হবে দরজা আটকে আমি একা শুয়ে থাকি চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে। তাতে কি হবে, হয়তো সেই টাইমে কিছুটা একটু রিলিফ পাবেন, কিন্তু ওটা সারবে না, ব্যথাটা সেই মুহূর্তেও অনেক বাড়াবাড়ি হতে পারে। এবং যাদের ক্ষেত্রে মানসিক চাপ আছে, টেনশন খুব করে ফেলেন, কি হবে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আসলেই ভয় পেয়ে যান, কি হবে এবার, কি হবে, পারছি না, বা খুব মানে উত্তেজিত হয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাইগ্রেনের প্রবলেমটা খুব ক্ষতিকারক, তাদের ক্ষেত্রেই এটা বেড়ে যায়। প্রথম কথা, এটাকে যদি না ঠিক করেন দেখবেন যে এটা কিন্তু আরও বাজে জায়গায় চলে যাবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা থেকে লোকের বমিও হয়ে যায়, এতটা বাড়াবাড়ি হয়, কাজকর্ম তো সব বন্ধ থাকেই। তার জন্য এটা অবশ্যই দেখিয়ে নিন। তার সাথে সাথে যে চুলের সমস্যাটা আরও একটা সমস্যা, কারণ হচ্ছে যদি মাথা ফাঁকা হয়ে যায় কাউকে দেখতে ভালো লাগে না, আমরা এটা সবাই জানি, কেউ সেটা পছন্দও করি না আমরা। চুল পড়ে তিনটে কারণে, একটা হচ্ছে ড্যান্ড্রাফ, যেটা আপনার আছে, ড্যান্ড্রাফটা পার্মানেন্টলি ঠিক করতে গেলে ট্রিটমেন্ট করাতে হবে, শুধু ড্যান্ড্রাফের শ্যাম্পু লাগালে হবে না, ওটা হচ্ছে মেনটেনেন্সের জন্য। শুধু ট্রিটমেন্টটা যদি করান তার পাশাপাশি, তাহলেই কিন্তু ড্যান্ড্রাফটা ঠিক হয়ে যাবে। যদি শুধু ড্যান্ড্রাফ থেকে চুল পড়ে তাহলে কিন্তু ওই ড্যান্ড্রাফ ঠিক হয়ে গেলে আর চুল পড়া থাকবে না, নর্মাল চুল পড়বে, কারণ প্রত্যেক ব্যক্তিরই চুল না পড়লে নতুন চুল গজাতে পারে না, এটা গেল। দ্বিতীয়ত ব্যাপারটা, যদি আপনার পুষ্টিগত মান ঠিক না থাকে, মানে আপনি খাদ্য খাবার অনেক খাচ্ছেন কিন্তু দেখা গেল আপনার চুলের জন্য যে ধরনের পুষ্টি দরকার সেগুলো হয়তো আপনি গ্রহণ করছেন না, তাহলেও কিন্তু আপনার চুলের সমস্যাটা বাড়াবাড়ি হবে, চুল বেশি বেশি পড়তে থাকবে। তৃতীয়ত হচ্ছে কি, আপনার যে মানসিক চাপটা আছে ওটাকে কমাতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে, এবং একটা হেলদি লাইফস্টাইল, মানে যেখানে আপনি কিছুটা হালকা যোগব্যায়াম বা এক্সারসাইজ করবেন, ঠিক খাওয়া দাওয়াটা করবেন, ঘুমোবেন ঠিক মতো, আনন্দে থাকবেন, এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন এই ব্যাপারগুলো ঠিক থাকবে। যেহেতু আপনার অলরেডি সমস্যাটা চলে এসছে, অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্টটা করলে এই প্রবলেমগুলো কিন্তু সবগুলোই ঠিক হয়ে যাবে। তাহলে দেখছেন তো দর্শক বন্ধুরা, যে সমস্যা যদি আপনি মানে আপনার শারীরিক যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেগুলোকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা থেকে আবার আরেকটা নতুন রোগ আপনার শরীরে কিন্তু বাসা বেঁধে নেবে। সেই কারণে কিন্তু যাই সমস্যা হোক না কেন শরীরে, সেটা কিন্তু ফেলে রাখা যাবে না, সেটার সাথে সাথে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে, এবং একজন সঠিক পরামর্শদাতা, মানে একজন সঠিক ডক্টরকে দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করাতে হবে, সঠিক জায়গায় যেতে হবে। ভুল ট্রিটমেন্টে কিন্তু রোগের ওপর রোগ সৃষ্টি হয়ে যাবে, রোগটা তো আপনার যেটা আছে সেটা তো ঠিক হবেই না, অফুরন্ত কিন্তু আরও 4-5টা রোগ আপনার শরীরে বাসা বেঁধে নেবে। সেই কারণে কিন্তু সবসময় সঠিক জায়গায় যেতে হবে। কোনো দর্শক বন্ধু এসেছেন, কিন্তু তার সাথে একটুখানি কথা বলবো, তাকে বলবো একটু ওয়েট করুন, আমি চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। আপনারা সকলে জানেন যে আপনাদের মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে আছে, এবং ডক্টর বি শর্মাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন সেটা একটু আপনারা নোট ডাউন করবেন। মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন আপনারা মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে রবিবার দিনটা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর শোভাবাজারে পাচ্ছেন বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়াও আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন আপনারা মঙ্গলবার ও শুক্রবার 4টে থেকে 6টা অবধি। আর কালীঘাটে ল্যান্সটাউনে রবিবার দিন পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই কিন্তু শনিবার দিন পেয়ে যাচ্ছেন খিদিরপুরে আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে বিকেল 4টে অবধি। আর দক্ষিণ বলবো যে বাকি ডক্টরদের কোথায় পাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেচেদা, দুর্গাপুর, জামশেদপুর, আগরতলা ও গৌহাটিতে। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আগরতলা, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদহ,
রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর ও কোচবিহারে। এছাড়াও আপনারা পাচ্ছেন আসানসোলের ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন, আসামের ডিব্রুগড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন গঙ্গারামপুর চেম্বার। তো এই জায়গায় চেম্বারগুলো কবে কটার সময় আছে সেগুলো কিন্তু আপনাদেরকে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে জেনে নিতে হবে। আর পরবর্তী দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, নমস্কার। আমি বলুন, বলছি। কোথা থেকে বলছেন? পৈলান। কোথা থেকে? ঠাকুরপুকুর পৈলান। আচ্ছা, পৈলান। বেশ, কি সমস্যা আছে বলুন? আমি বলি, সমস্যা বলতে গেলে আমার মানে কোমরে ব্যথা হয়। কোমরে কোনোদিন পড়ে যায়নি, কোনোদিন চোট ফোট কিছু হয়নি। হ্যাঁ। আচ্ছা, কোমরে কি জয়েন্টে ব্যথাটা হচ্ছে? জয়েন্ট বলতে গেলে কোমরের যে মেরুদণ্ড হাড় আছে পিছনটা, হ্যাঁ, যে চালু ওই সিজে ব্যথা হয়। এবার আমি একটা বড় ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, বড় ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছিল ঠিক আছে, কোমরে তুমি এমআই করো আর ডিজিটাল করো। হ্যাঁ, আচ্ছা, সমস্ত করেছি, করে কিন্তু কোনো রিপোর্ট আসেনি। ডাক্তার বললো হালকা একটু এমনি কি মাংস নাকি হাড় একটু বাড়ে, তো বলে ওতে কিছু অসুবিধা হবে না, ওষুধ খেয়েছি। কিন্তু ওটা হয়ে গেছে ডাক্তারবাবু 2-3 বছর। এখন দেখছি মাঝে মাঝে ব্যথা হয় কোমরের ঠিক জয়েন্টে, পিঠের যে সিট জায়গা হাড় আছে, হ্যাঁ, ওই জায়গাটা মাঝে মাঝে ব্যথা হয়। হ্যাঁ। আচ্ছা, বেশ, আপনার একটু বয়সটা বলে দিন। বয়স আমার 50। 50 বছর বয়স। আচ্ছা, আপনার যে কাজকর্ম তাতে কি আপনার স্কুটার, বাইক বা গাড়ি বেশি চলতে হয়? না ডাক্তার, আমার তো এমনি হালকা কাজ একটা, ধরো একটা ছোটখাটো মানে একটু হালকা ভারী কি জিনিসপত্র, মানে ভারী জিনিসপত্র তোলার সম্ভাবনা কি আছে রেগুলার? ভারী বলতে গেলে মাঝে সাঝে তুলতে হয়। ভারী ভারী বলতে খুব ভারী না, অল্প। আমি আমার কোমরে ব্যথা বলে আমি খুব সাবধানে করি, কোমর ভাঙি না, ডাক্তার এরকম বলে। কিন্তু আচ্ছা, আচ্ছা, হালকা কিন্তু মধ্যে একটু করি, আধটু করতে ভারী হয়। করি না। হ্যাঁ, বেশ। এবার কাজটা আমার ছোটখাটার কাজ। হ্যাঁ, মানে দৌড়দৌড়ির কাজ করবে ওনাকে হ্যাঁ, করতে হয়, একটু দৌড়ঝাঁপের কাজ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। যেটা প্রথম কথা, যে আপনার যে ডিজিটাল এক্সরে করেছিলেন তাতে রিপোর্টে এসেছিল একটু হাড় বেড়েছে, ডাক্তারবাবু বলল। জানি না কি আছে রিপোর্টে, মানে তাহলে ওই টার্মটা যদি আপনি বলতে পারতেন বেটার হতো। যাই হোক, যেটা ছিল 2-3 বছর আগে তার থেকে এখন কিন্তু এটা বেড়েছে। যেই সমস্যাটাই হোক বেড়েছে বলেই কিন্তু আপনার তখন সেরে গেছিলো, আবার নতুন করে এলো। তার মানে জিনিসটা তখন সারেনি। কিছু হবে না কথাটা কিছুই না, এটা একটা কথা বলার মতো কথা। যে কোনো সমস্যা সেটাকে ফেলে রাখলে সেটা কিন্তু অবশ্যই বাড়বে। এবার আমি যদি সেটাকে গাফিলতি করে বলি না কিছু হয়নি, আপনি পজিটিভ ভাবুন। কিন্তু তার পাশাপাশি যেই পজিটিভ এইভাবে ভাবতে হবে, আমার একটা সমস্যা এসছে, এটা ভালো হয়ে যাবে, তার জন্য আমি চিকিৎসা করাবো, এটাকে বলে পজিটিভ ভাবা। আরেকটা যেটা, একটা সমস্যা এসছে, রিপোর্টে এসছে, না এটা কিছু নাটা আবার কি, কিছু নাটা হয় না। সেটা আজকে ছোট আছে, আপনারও ভাবুন যেটা আপনার 2 বছর আগে বা 3 বছর আগে রিপোর্টে এসেছিল তখন সেটা কিছু না ছিল। আজকে তো আপনার সমস্যাটা বারে বারে হচ্ছে, কেন হচ্ছে? তার মানে ওই প্রবলেমটা বেড়ে গেছে। তখন হয়তো ব্যথার ওষুধ খেয়ে ওটাকে বন্ধ হয়ে গেছিলো। ব্যথার ওষুধ কোনো হাড়ের রোগের সমাধান না। ব্যথার ওষুধ শুধু ব্যথাটাকে চেপে রাখতে পারে কিছুক্ষণের জন্য, যতক্ষণ ওই ওষুধের মেয়াদ থাকবে। তারপরে কিন্তু ওই ব্যথাটাও আবার চলে আসবে, আর ভেতরে গন্ডগোলটা আরও বাড়তে থাকবে। ঠিক আছে, তার জন্যই একটাই কথা বলবো, আপনার কাছাকাছি যেটা হবে আমতলা প্রত্যেক সপ্তাহে আমাদের চেম্বার হচ্ছে। হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে গিয়ে দেখান। অল্প দিন, আমার মনে হয় আপনার যে প্রবলেমটা, অল্প দিন দেখুন, আমি রিপোর্ট দেখিনি এবং আমরা জানিও না যে রিপোর্টে কী এসছে, তবু পুরনো রিপোর্টটা নিয়ে যাবেন এবং ডাক্তারবাবু যদি মনে করে পরে আপনাকে বলবে হ্যাঁ এখন কেমন আছেন, কতটা খারাপ হয়েছে, তার জন্য আবার রিপোর্ট করাতে হবে, সেটা পরের ব্যাপার। প্রথমে আপনি যান, রিপোর্টটা সাথে নিয়ে যাবেন, ডাক্তারবাবু দেখবেন, উনি যা ওষুধ দেবেন, ওষুধটা খেতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু ঠিক হবে। এবার এইভাবে ফেলে রাখবেন না, তাহলে 2 বছর পর যা হয়েছে আরও 1 বছর পর ওটা আরও বাড়বে। একটা টাইম এমন আসবে সেখান থেকে কিন্তু দেখা যাবে আপনার ওটা সারতে চাইছে না। আয়ুর্বেদিক একটা চিকিৎসা আছে যার মাধ্যমে কিন্তু রোগ সারে, গোড়া থেকে রোগকে সারানো যায়, যে কোনো রোগকে সারানো যায় যদি সঠিক টাইমে আপনি আসেন। তার জন্যই বলবো যে রোগটাকে ফেলে না রেখে, পুষে না রেখে, তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুদেরকে দেখিয়ে নিন।
একদমই তাই, ঠিকই বলেছেন ডাক্তারবাবু যে যে কোনো রোগ, আমি বারবার করে একটা কথা বলি যে কোনো রোগ কিন্তু সমস্যা বাড়তে পারে। এটা যত আপনি ফেলে রেখে দেবেন, ট্রিটমেন্টের বাইরে থাকবে সেই জিনিসটা, তত কিন্তু সেটা বাড়বে। একদম দেখে নেব পরের বন্ধু আমাদের কে এসেছেন, আলোচনাতে ফিরবো, কিন্তু তার আগে একটু দেখে নিই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বিউটি ব্যানার্জি বলছি। বেশ, কি সমস্যা আছে আপনার? আমার সমস্যা, আমার স্কিনে একটু প্রবলেম, আমার মুখে ব্রণ বেরোচ্ছে। মুখে ব্রণ বেরোচ্ছে। বয়স কত আপনার? 20। আচ্ছা আচ্ছা, মাথায় কি ড্যান্ড্রাফ আছে? না, ড্যান্ড্রফ নেই। পিসিওডির কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার সিস্ট আছে। সিস্ট আছে তো, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, একটা চট করে আমরা পেয়ে যাই যে কারণটা কি। এখানে কিছু কিছু বোঝার ব্যাপার আছে, বিশেষ কিছু কারণ থাকে যার জন্য সাধারণভাবে সেগুলো কিন্তু জানা যায়। এই যে আমাদের প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেসটা কেন আমরা করাচ্ছি, যে দেখুন 20 বছর বয়সে কিন্তু অ্যাকনে ওঠাটা সাধারণ, কারণ এই সময় একটা হরমোন চেঞ্জ হয় যখন মানুষ টিনেজে পা দেয়, ঠিক আছে, যখন পিউবার্টিতে পা দেয় আর কি, বয়স সন্ধিকাল যেটা বলা হয়। মেয়েদের ক্ষেত্রে বেশি, এই পুরুষ মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই কিন্তু, ছেলে হোক বা মেয়ে হোক, এই টাইমে কিন্তু হরমোনাল চেঞ্জেস আসে, বিভিন্ন ধরনের আমরা সিমটম দেখতে পাই, চেহারার মধ্যে পরিবর্তন দেখতে পাই, ভয়েসের মধ্যে পরিবর্তন দেখতে পাই, এগুলো দেখতে পাই। সেক্ষেত্রে এই টাইমে কিন্তু অ্যাকনেটাও হয় সবার, ঠিক আছে। এবার অ্যাকনেটা কেন হয়? আমাদের গালের মধ্যে যে গ্ল্যান্ড আছে, সিবেসিয়াস গ্ল্যান্ড, সেখান থেকে একটা রস বেরায় যার নাম সিবাম। এই সিবামটা ওই সময় খুব বেশি করে বেরায়, তৈরি হয়, এবং মুখ দিয়ে মানে গাল দিয়ে বেরোতে চেষ্টা করে, স্কিন থেকে বেরোতে চেষ্টা করে। এবার কি হয়, কোনো কারণে যদি আমার ওই বেরোনোর রাস্তাগুলো ব্লক হয়ে থাকে, ধরুন সেটা কি কারণে ব্লক হতে পারে, যদি আমার গালের মধ্যে ডেড স্কিন বেশি পড়ে থাকে, ওইখানে নোংরা জমে থাকে, ভালো করে ক্লিনিং না হয়, যত্ন না হয় স্কিনে, তাহলে দেখা যাবে যে ওটা ওই জিনিসটা ভেতরে একটা দানার মতো সৃষ্টি করছে এবং ভেতরে পুজো তৈরি হয়। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সিবামটা আটকে থাকে এবং পরে ওটা পুজের মতো হয়ে যায়। অনেক সময় দেখছি অনেকে টিপে বের করে দিচ্ছে, ওটা ড্রাই হয়ে যায়, মানে সিবামটা সেমি সলিড হয়ে যায়, তখন আগে লিকুইড ফর্মে থাকে। এটা গেল, এটা হচ্ছে নর্মাল। এবার আরও কিছু টাইমে কিন্তু হরমোনাল চেঞ্জেস হয়, যখন দেখা যায় কারো পিসিওডির সমস্যা আছে। আপনার ক্ষেত্রে দুটোই একসাথে, বয়সটাও কম, তার সাথে পিসিওডিরও সমস্যা, তার জন্যই কিন্তু এই অ্যাকনেটা অ্যাগ্রেভেট হচ্ছে, বেশি হচ্ছে আপনার, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই, এটাকে কিন্তু একদম ঠিক করে দেওয়া যায়। একটাই কথা বলবো যে আপনি চলে আসবেন আমাদের কাছে, কারণ কি, যদি এটা না ঠিক করেন, দেখা যাবে হয়তো দেখা গেল আপনি কিছুই করলেন না, 2 বছর পরে হয়তো ওটা ঠিক হলো, যদি পিসিওডিটা ঠিক হয়। পিসিওডি ঠিক না হলে এটাও হবে না। এবার আপনি যখন আমাদের এখানে ট্রিটমেন্ট করাবেন, একদম পিসিওডিটাও ঠিক হয়ে যাবে, অ্যাকনেটাও ঠিক হয়ে যাবে, দুটোই একসাথেই কিন্তু ট্রিটমেন্ট হবে, একটা ট্রিটমেন্টে দুটো রেজাল্ট। কারণ আয়ুর্বেদ কিন্তু একদম ভেতর থেকে রুট কজ, কী কারণে আপনার প্রবলেমটা আসছে সেখান থেকে ঠিক করায়, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই বেনিফিটটা আপনি পাবেন। এবং ধরুন আপনি ট্রিটমেন্ট করালেনই না, পিসিওডিও কমলো না, অ্যাকনেটা দেখা গেল 2 বছর পর আরও বাজে জায়গায় চলে যাবে। কীরকম হতে পারে? সেখানে ইনফেকশান তৈরি হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি হতে পারে। সেই ইনফেকশান থেকে কি হবে, আপনার ওখানে বড় বড় দানা হয়ে যাবে, এবং ওই গোটাগুলো যখন বড় ফোড়ার মতো পর্যন্ত হয়ে যায়, ব্লিডিং হয়, এগুলো হয়, খুব দেখতে খুব খারাপ লাগে। এবং অনেক সুন্দর চেহারা এই শুধু অ্যাকনে হয়ে থাকার জন্য কিন্তু দেখতে কুৎসিত হয়ে যায়, সেটা নিশ্চয়ই কেউ চাইবে না। তার জন্যই বলবো সঠিক টাইমে এসে ট্রিটমেন্টটা করান, এবং সেগুলো থেকে কিন্তু নাহলে দাগ তৈরি হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, দেখতে রাফ হয়ে যাবে স্কিনটা। আর একটা লেভেলের পরে খারাপ হয়ে গেলে একদম মানে কি বলবো, একদম 100% কিন্তু প্লেন হয়ে যাবে না তখন স্কিনটা। তার জন্যই বলবো ফেলে না রেখে, বয়স একেবারেই কম, এখনই করে দেন। আর খুঁটবেন না, নিজে থেকে হ্যাবিটটা আছে, যারা অ্যাকনে থাকে খালি খোটার অভ্যাস থাকে, ওটা করলে খুব বাজে। যখনই দেখবেন যে আপনার খোটার দিকে মন যাচ্ছে, মাইন্ডটাকে অন্যদিকে কনভার্ট করে দেবেন, নাহলে কিন্তু ওই খুঁটলে দাগ আরও বেড়ে যাওয়ার চান্সেস থাকবে, গর্তগুলো বড় হয়ে যাওয়ার চান্স থাকবে কিন্তু।
একদমই তাই। ডাক্তারবাবু খুব সুন্দর করে কিন্তু অনেকক্ষণ ধরে অ্যাকনে নিয়ে আমাদের একদম বুঝিয়ে বললেন। আর সেটার জন্যই বলছি যে যাদের আছে টিনেজারদের যাদের অ্যাকনে আছে বা টিনেজার ছাড়াও অ্যাকনে হচ্ছে, হরমোনাল প্রবলেমের জন্য অ্যাকনেগুলো আসছে, যাদের মোটামুটি অ্যাকনে পিম্পলস এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছেন, তারা ইমিডিয়েটলি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন। এখানে খুব ভালো ট্রিটমেন্ট আছে যাতে আপনি পুরোপুরি কিওর হতে পারেন এই অ্যাকনের প্রবলেমটা থেকে, সেটার জন্য কিন্তু যোগাযোগ করুন। এছাড়া যাদের যা সমস্যা আছে সব সমস্যা নিয়ে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের দরজায় আসতেই পারেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে কত কত পেশেন্ট সুস্থ হয়েছেন, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কিন্তু তারা এসেছেন, তারা সুস্থ হয়েছেন এবং হাসি মুখ নিয়ে বাড়িয়ে গেছেন। চলুন না তাদের মুখ থেকে একটু কিছুটা শুনে নিই আমরা। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী যাদব। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না।
আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেই করে এইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন? কোনো সমস্যা নেই। নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। ফিরে এলাম আবারও আপনাদের কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসেন্ট্রেট ডক্টর এস ভাদুরী। আমরা আলোচনা করছিলাম, যেই আলোচনায় ছিলাম সেই আলোচনাতে ফিরবো। আর আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ব্যথা বেদনাটা যত দিন যাচ্ছে মানুষের শরীরে প্রবণতা এটা বেড়ে যাচ্ছে। সেই কারণে এটা নিয়ে কিন্তু সবারই একটা মানে এই ব্যথা থেকে মাথা ব্যথাটা এখন বেশি হয়ে গেছে। সেই কারণেই আমি বলবো যে ডাক্তারবাবুকে একটু প্রশ্ন করবো একটাই, যে আমাদের এখন যে যারা একটুখানি মানে ভারী চেহারা, যাদের একটু বেশি হেলদি, তাদের কিন্তু মানে এই হেলদি হওয়ার জন্য বা বডি ওয়েটটা বেশি হওয়ার জন্য কি কোথাও একটা আমাদের হাড়ের ওপর প্রেশারটা বেশি পড়ে, তখন কি জয়েন্ট পেন হতে পারে? একদম খুব ভালো প্রশ্ন এটা। অনেকেই এড়িয়ে যায় এই ব্যাপারটাকে, ওভারলুক করে। হয়তো ডাক্তারবাবুদের কাছে এলো, আমাদের কাছে এলো, আসার পর হয়তো সে বলছে ডাক্তারবাবু হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, এই ব্যাপারগুলো বলছে, কিন্তু একবারও সে এটা আলোচনা করে না যে আমার ওজনটা এত বেশি, আমার ওজনটা কিভাবে কমাবো। সেটা নিয়ে না আনন্দে রয়েছে, কষ্ট হচ্ছে কিন্তু আনন্দে রয়েছে। এই প্রশ্নটা মানে কোটি টাকার একটা প্রশ্ন, যে ওজন বেশি থাকলে যারা মোটা আছে তাদের কি হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই বেশি। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দেখুন, আমাদের কোমর এবং হাঁটু এই দুটো জায়গায় কিন্তু আমাদের পুরো বডির ওয়েটটা খুব বেশি পড়ে, ঠিক আছে? এইবার ধরুন আমাদের যে বডির স্ট্রাকচার, কাঠামোটা, আমাদের যে কঙ্কালটা তৈরি হয়েছে, ঠিক আছে, হাড় দিয়ে যেটা তৈরি হয়েছে, তার হাইট অনুযায়ী কিন্তু তার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা জন্য একটা পার্টিকুলার ওজন আছে, যে আমি 5 ফুট হলে
আমার ওজন এত হতে হবে, আমি 6 ফুট হলে আমার ওজন এত হতে হবে, আমি 7 ফুট হলে আমার ওজন এত হতে হবে, এবং সেই ওজনটাই আমার সঠিক ওজন। এবং ওজনটা কিসের ওপরে মেইনলি বেস করে হয়? হাড়ের সাথে আমাদের মাংসপেশির যে ওজনটা সেটা কতটা আছে, ফ্যাটের ওজন না। ফ্যাটের ওজন কম থাকতে হবে, মাংসপেশির ওজন বেশি থাকতে হবে, কারণ মাংসপেশিগুলোও আমাদের হাড়কে মানে টাইট করে ধরে রাখতে সাহায্য করে, নাহলে তো আমরা আমাদের হাড়গুলো ভাঁজ হয়ে যেত। যদি মাংসপেশির ক্ষমতা না থাকে একটা কঙ্কালকে আমরা দাঁড় করাতে পারবো না, কিন্তু যখনই তার মধ্যে মাংসপেশি এলো তার যে ক্ষমতা সেইটা দিয়ে কিন্তু একটা হাড়কে ধরে রাখা যায়। এই জন্যই দেখবেন, যখন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, কারো স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়ে যায়, মাংসপেশি থলতলে হয়ে গেল, তখন তাকে দাঁড় করাতে গেলে দাঁড়াতে পারে না, বসে পড়ে। এইটাই হচ্ছে কারণ, এটা দিয়েই বোঝা যায় যে মাংসপেশির ক্ষমতাটা বেশি হতে হবে। এবার আমার ওজনটা যদি আমার হাইটের থেকে অনেকটা বেশি হয়ে যায়, যেখানে ফ্যাটের ওজন বেশি মাংসপেশির ওজন কম, তাহলে কিন্তু দেখা যাবে আমার যদি 10% ব্যথা ছিল, নর্মাল হলে 10% ব্যথা থাকতো আমার ওজন নর্মাল হলে, তখন দেখা যাবে 40% কিন্তু আমার ব্যথাটা বেড়ে গেছে। এবং ক্ষয়ক্ষতিটাও সাংঘাতিকভাবে হবে, কারণ আপনি একটা বোর্ডের মধ্যে যদি হালকা করে চক দিয়ে আঁকেন, তাতে যতটা না ক্ষয় হবে চকটা, আপনি যদি জোরে জোরে ঘষেন দেখবেন ক্ষয় বেশি হয়ে গেছে, কারণ আপনার গায়ের জোরটা বেশি পড়ছে। এখানেও শরীরের ওজনের যে জোরটা, সেটা যখনই হাড়ের জয়েন্টের মধ্যে বেশি পড়বে, সেখানে ক্ষয়ক্ষতিটা যেটা সেটা বাড়তে থাকবে, এবং যখন সেটা বাড়বে তখন ক্ষয়টা তো হবেই, ক্ষতিটা তো হচ্ছেই, তার সাথে সাথে ব্যথার প্রকোপটাও কিন্তু বাড়বে। তার জন্য যাদের ওজন বেশি সাথে ব্যথা আছে, তারা ওজন কমানোর ব্যাপারটা ডাক্তারবাবুকে গিয়ে অবশ্যই বলবেন, যেভাবেই করে হোক ডাক্তারবাবু আমার ওজনটাও কমিয়ে দিন, কারণ সেটা না কমলে সারা জীবন কিন্তু আপনার ঘুরে বেড়াতে হবে সেই পেইন কিলার খেয়ে খেয়ে। আমাদের এখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে, আপনার যে একটা ট্রিটমেন্ট করতে আসলে একটা প্রবলেমও কিন্তু অটোমেটিক সলভ হবে, কারণ এখানে ডাক্তারবাবুরা জানে যে কি কারণে ওজনটার মানে ওজনের কি এফেক্টটা হচ্ছে, যার জন্য ব্যথাটার আরও বেশি বেড়ে যাচ্ছে। এইগুলোর জন্যই কিন্তু আমাদের এই এনবিপি আয়ুর্বেদা কেন সবার থেকে আলাদা, এখানে পঞ্চকর্মা থেরাপি আছে, যেগুলো করার মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। একদম। কোনো বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার। কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা শুনবো। সমস্যা হলো আমার মানে মেয়ের সমস্যা। আমার মেয়ের বয়স হলো 3 বছর বয়স। কত বছর? 3 বছর। জি 3 বছর। হ্যাঁ হ্যাঁ, বলুন। ও কিছু খেতে চাইছে না, মানে খাবার দিলেই, খাবার মুখে দিলেই সে মুখ মানে বের করে বাইরে ফেলে দিচ্ছে। আচ্ছা, কি খেতে দেন আপনারা ওকে? এমনি ওই মানে বাচ্চা যা খায়, আমি মানে ওটা তো ইয়েতে তো অন মিডিয়াতে নাম নেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোলা খাবার খায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোলা খাবার খায়। তার সাথে আপনি আমাকে একটু বলুন, ও ওই চিপস ওই ধরনের জিনিস খেতে ভালোবাসে? হ্যাঁ, সেগুলো খাবে। ওগুলো শুরু করেছে কত বছর থেকে? না তো মানে এমনি ধরো বাড়িতে কেউ খেলো, এবারে তাকে খাওয়ালে, তার মানে দেখছি ওইটার প্রতি নেটটা একটু বেশি, কিন্তু এমনি নরমাল আর খাওয়ার নরমাল যে খাবারগুলো সেগুলো একটু মিষ্টি জাতীয়, কি মিষ্টি হয়তো খেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে আছে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। দেখুন, ও যেটা বাইরের প্যাকেটের খাবার সেটা খেয়ে মজা পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে দামি দুধগুলো কিনে এনে খাওয়াচ্ছেন, বা সেই পাউডার, বিভিন্ন ধরনের পাউডার ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো এনে খাওয়াচ্ছেন, ও খেতে চাইছে না। এটার কারণ যদি ওর এটা কোনো শারীরিক সমস্যা হয়তো নয়, ঠিক আছে? এইটা কি হয়, তাহলে কি হতো, ও কোনোটাই খেতে চাইতো না, ওটা ফুড হ্যাবিটের সমস্যাটা, ফুড হ্যাবিটের সমস্যা। এখানে আপনার ঘরে তৈরি যে খাবারগুলো আপনারা খান সেগুলো আস্তে আস্তে হ্যাবিট করে। আজকে আমার কথা শুনে দেখবেন যেটা অতিরিক্ত ঝাল নয়, অতিরিক্ত তেল মশলা নেই, কিন্তু টেস্টটা ভালো হয়েছে, সেরকম একটা খাবার আপনি 1 চামচ ওকে একটু খাওয়ানোর চেষ্টা করুন, দেখবেন ও ওটা খাবে। কারণ বাচ্চাদের এই যে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে খেতে ওদের ভালো লাগে না। এবার যেহেতু অন্য খাবারের টেস্ট পায় না, তখন কিন্তু ওরা ওটা খেয়ে নেয়। কিন্তু এই যে আপনাকে কেন বললাম চিপস খেতে ভালোবাসে কিনা, ওই নোনতা টেস্টটা ও যখন পেয়ে গেছে না, তখন স্পাইসি, তখন ওর কিন্তু আর ওই মিষ্টি জিনিসটা ওর ভালো লাগছে না,
বুঝতে পেরেছেন? তার জন্য যখনই ওই মিষ্টিটা দিচ্ছে না ও সরিয়ে নিচ্ছে, যেই চিপস দিচ্ছেন খেয়ে নিচ্ছে। এবার আপনি একটু নোনতা জিনিস, বাড়ির যে খাবারগুলো ভালো হেলদি খাবার, ভালো তেলে তৈরি করেছেন, মশলা কম, খেতে টেস্টি, ওরকম জিনিসের আপনি 1 চামচ ওকে একটু খাইয়ে দেখুন, আমার মনে হয় ওর এটা ঠিক হয়ে যাবে। আর তোলা খাবারের থেকে বাড়ির খাবার খাওয়ানো অনেক বেশি বেটার। আপনি যাকে দেখাচ্ছেন তা সেই ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন যে আমি যদি তোলা খাবার না খাইয়ে ঘরোয়া খাবার খাওয়াই তাতে কি ক্ষতি আছে? দেখবেন উনি বলবে বাচ্চার যদি কোনো সমস্যা না থাকে ঘরোয়া খাবারটা অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি হেলদি। আরেকটা কথা বলে রাখি, বাচ্চার জন্য কিন্তু মোটা বাচ্চা হয়ে যাওয়া মানে কিন্তু সে কিন্তু সুস্থ না, সে আরও খারাপ। তাই জন্য এমন কোনো খাবার কিনে খাওয়াবেন না যেগুলো কিন্তু খেলে দেখতে সুন্দর লাগবে, আদর করতে বেশি ইচ্ছা করবে, কিন্তু সেটাও কিন্তু তার ক্ষতি করছে। তাই ঘরোয়া খাবার খেলে দেখবেন চট করে মোটা হবে না, কিন্তু শক্তিমান হবে। ওটাই দরকার, শক্তি দরকার শরীরে, মোটা না। ওজন বাড়িয়ে লাভ নেই, শক্তিটা দরকার, ওটাই দেখতে হবে। দেখবেন সারা পৃথিবীর যত শক্তিমান লোক আছে, যারা খুব স্ট্রং হয়, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু মোটা না খুব, তাদের মধ্যে মাসেলের ক্ষমতা বেশি। তার জন্য এটা দেখুন, যদিও দেখছেন তারপরেও কোনো সমস্যা থাকছে, তাহলে একবার আমাদের এনবিপিতে কল করে আসুন, এখানে ডাক্তারবাবুরা একবার চেক করে দেখবে ওর কোনো ভেতরের সমস্যা হচ্ছে কিনা। একদম, বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ট্যাংরানি বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? মায়ের কি সমস্যা নিয়ে এসেছেন আজকে বলুন? প্রেসার। মায়ের প্রেসার? শুধুমাত্র প্রেসার আর নাকি আর কোনো সমস্যা আছে? সুগার আছে। কি আছে? সুগার আছে। আচ্ছা, সেগুলো কতটা করে পরিমাপ আছে বলতে পারবেন? বলতে পারবো না। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? এগুলো তো এখন সবার আর থাকছে, তাহলে আপনার মায়ের প্রবলেমটা কি হচ্ছে সেটা বলুন। গা হাত পা ব্যথা। সুগার প্রেসারের থেকে গা হাত পা ব্যথা হচ্ছে? দেখুন, আপনাকে একটা বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। ফোনে শুধু জিজ্ঞাসা করে কোনো ওষুধের নামও পাবেন না, কি রোগটা হয়েছে তাও বোঝা যাবে না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, আপনি টিভিতে শুনছেন যে এই রোগের চিকিৎসা হয় এনবিপিতে, এই রোগ ভালো হয়ে যাচ্ছে, সবার ফিডব্যাকগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট যেটা করার দরকার, আপনার যদি সত্যি মনে হয় মাকে সুস্থ করবেন, বা বাড়ির অন্য যারা আছে, মা আছেন, বাবা আছেন, দাদু ঠাকুমারা রয়েছেন, যারাই আছেন, তাদের রোগটাকে যদি আপনি সারাতে চান, তাহলে কিন্তু আপনার আসতে হবে। আমরা চাই আপনি আপনার বাড়ির সেই ব্যক্তিকে নিয়ে আমাদের কাছে আসুন, আমাদের সাথে কথা বলুন ডিরেক্ট, শুধু ফোনে নয়, এসে কথা বলুন, রোগটা নিয়ে আলোচনা করুন, তাহলেই দেখবেন তার সমস্যার সমাধান হবে। আপনি বললেন সুগার আছে, তারপরে বললেন প্রেশার আছে, এই দুটোর পর বলছেন যে গায়ে হাত পায়ে ব্যথা, কোনো মানে ঠিক মিল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তিনটেই সমস্যা থাকতে পারে একজনের, তার জন্য কিন্তু চিকিৎসা করাতে হবে, না হলে আবার 4 নম্বর একটা সমস্যা চলে আসবে। একদম। পরবর্তী বন্ধু কে আছে আমরা আলোচনা তো ফিরবো, কিন্তু আগে দেখে নি একটু বন্ধু কে আছে, কি বলতে চাইছেন, তার সমস্যা কি আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার সুগার আছে। আচ্ছা, আগে বলুন আপনি কোথা থেকে বলছেন, আপনার পরিচয়টা জানি। আমি গড়িয়াতে বলছি, আমি নন্দলাল বলছি। আচ্ছা, এবার বলুন কি সমস্যা। বলছি আমার স্ত্রীর প্রেসার আছে, সুগার আছে, তারপর আছে থাইরয়েড আছে। আচ্ছা, তো এগুলো থেকে সমস্যাটা কি হচ্ছে এখন শরীরে? ও চলাফেরা করতে গেলে হাঁটুর যন্ত্রণা, হাঁটতে পারে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করছি, ওনার এই সমস্যাগুলো, জ্বর হচ্ছে, সুগার, প্রেসার, থাইরয়েড, এই কতদিন ধরে হচ্ছে? ও মোটামুটি বছর 7-8 হলো। বয়স কত? বয়স ওই 68। কোনো চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা তো এমনি এলোপ্যাথি চিকিৎসা করছি। আচ্ছা, তাতে কোনো ভালো রেজাল্ট আসেনি, তাই তো? ওষুধ খেয়েই যেতে হচ্ছে। হ্যাঁ, ওষুধ কন্টিনিউ চলে যাচ্ছে। তাহলে এখন আপনি আয়ুর্বেদের হাত ধরে জিনিসটাকে পার্মানেন্টলি ঠিক করার জন্য চাইছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথমেই কিন্তু 3টে অসুখ হয়নি ওনার। প্রথমে হয়তো সুগার হয়েছে বা প্রেসার হয়েছে, কোনো একটা হয়েছে, তারপরে দেখবেন আরেকটা ওষুধ বেড়েছে, হয়তো থাইরয়েডের সমস্যা চলে এসছে, যে কোনো একটা দিয়ে শুরু হয়েছে, এবং এগুলো হতে হতে ওনার কিন্তু দেখা যাচ্ছে আপনারা ওষুধ খাইয়ে খাইয়ে আপনারা
পাজেলড হয়ে গেছেন যে এ সারেও না, ওষুধ খাইয়ে যাচ্ছি, তাহলে এ সুস্থ হবে কিভাবে। এই কষ্টটা কিন্তু আসে মানুষের যখন বেশি দিন ধরে একজন অসুস্থ থাকে এবং সেই রেজাল্ট আসে না যেটার জন্য আমরা ওষুধটা খাই। তার জন্য ঘাবড়াবেন না, প্রথম কথা। মনে সাহস রাখুন, কিন্তু নিজে মানে এগিয়ে আসুন, ট্রিটমেন্টটা করান। কারণ ট্রিটমেন্টই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। যদি আপনি ট্রিটমেন্টটাই না করান, আপনি আমাদের মানে জিনিসটা শুনলেন, তারপরে আপনি আগের মতোই চলছেন, তাহলে আগের মতোই রেজাল্ট হবে। একটাই কথা বলবো, আপনি যে 3টে প্রবলেমের থেকে, থাইরয়েডের থেকে কিন্তু ওজন বেড়ে যায় এবং মোটা হয়ে গেলে হাঁটুর ওপরে চাপ পড়ে, হাঁটতে চলতে কষ্ট হয়। আপনার মিসেসের ম্যাডামের কিন্তু ওই প্রবলেমটাই আসছে। এবার হাঁটুর সমস্যা বাড়তে থাকবে, যত হাঁটা চড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সবগুলোই কিন্তু একসাথেই ট্রিটমেন্ট করা যায়, এমন নয় যে একবার আপনার আসতে হবে ব্যথার জন্য, একবার আসতে হবে থাইরয়েডের জন্য, ওরকম নয়। পুরো ব্যাপারটা ডাক্তারবাবুদের বলবেন, এখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন এবং আয়ুর্বেদ চিকিৎসায়, সঠিক আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু একজন ব্যক্তির সম্পূর্ণটাকেই চিকিৎসা করা হয়, আলাদা আলাদা করে নয়। কারণ এক একটা রোগ এক একটার সাথে যুক্ত আছে। আমি হাফ করে ছেড়ে দেবো, ব্যথা হয়েছে ব্যথার কমিয়ে ছেড়ে দিলাম, সুস্থ হবে না। থাইরয়েড আছে, থাইরয়েড কমিয়ে ছেড়ে দিলাম, আর অন্যগুলো ঠিক করলাম না। পুরোটা ঠিক করলে একজন ব্যক্তি সুস্থভাবে বেঁচে থাকবে। এখন থেকে ভাবুন তো, আপনি 30 বছর আগে, তখন তো এরকম ছিল না, কত আনন্দে থাকতেন, কত যাতায়াত করতেন, এদিক ওদিক চলাফেরা করেছেন, কাজকর্ম অনেক বেশি করেছেন। আজকের উনি এবং আপনি মনমরা হয়ে যাচ্ছেন যে কিভাবে আমি সুস্থ করে বাঁচিয়ে রাখবো। এইটার জন্য ঘাবড়াবেন না। দেখুন, মানে সমস্যা এলে তার সমাধানও থাকে, সঠিক জায়গাটায় যেতে হবে। তার জন্যই বলবো হেল্পলাইন নাম্বারে কল করুন। এনবিপির চেম্বার আপনার কাছাকাছি যেটা হবে সেখানে গিয়ে ডাক্তারবাবুদেরকে দেখাবেন, দেখবেন আস্তে আস্তে করে এটা কিন্তু ঠিক হতে পারে। একদম। যিনি আমাদের কলার আছেন তাকে বলবো একটুখানি ওয়েট করুন, আমি একটুখানি চেম্বারগুলো আপনাদের সকলকে বলে দেবো। আপনারা সবার প্রথমে হেল্পলাইন নাম্বারটা নোট ডাউন করবেন, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে। এবার কোথায় কোন ডক্টরকে কোন টাইমে চেম্বারে পাবেন সেগুলো একটুখানি লিখে নিন। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর আপনারা হাওড়া শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি এবং রবিবার দিনটা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পাচ্ছেন আপনারা মঙ্গলবার ও বৃহস্পতিবার, সেটা পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে রবিবার দিন পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। খিদিরপুরে পেয়ে যাচ্ছেন আপনারা শনিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেচেদা, দুর্গাপুর, জামশেদপুর, গৌহাটি ও আগরতলাতে পাচ্ছেন। আর ডক্টর এ হালদারকে পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদা, রায়গঞ্জ, শিলচর, শিলিগুড়ি ও কোচবিহারে। এতগুলো জায়গায় কিন্তু চেম্বার আছে। আর এছাড়াও আপনারা পাচ্ছেন আসামের ডিব্রুগড়ে চেম্বার পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন এই চেম্বারগুলো, এবং বাংলাদেশেও পেয়ে যাচ্ছেন। এই চেম্বারগুলো কবে কোন টাইমে পাবেন, কবে পাবেন সেগুলো ডিটেল জানার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনার টিভি স্ক্রিনেও হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট ডাউন করে ওইখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো জানবেন এবং তারপরে চেম্বার ভিজিট করবেন। অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছে, দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমতলাতে বলছি, অলোক ঘোষ। আমি ডাক্তার বি শর্মার কাছে গিয়েছিলাম 1 বছর আগে। আর প্রচন্ড মানে পেটের সমস্যা ছিল, গ্যাস অম্বল, হজম হতো না। আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার মোটামুটি ডাক্তারকে 3বার গিয়েছিলাম। আমি খুব সুস্থ আছি, ভালো আছি। ডাক্তারবাবু দেখছি লাইফ হচ্ছে, ডাক্তারবাবুকে জানিয়ে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যে দেখুন আপনাদের মতো অনেক ধন্যবাদ। পেশেন্টরা যে দেখুন, আপনারা তো আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, নিয়ে আপনাদের দেখুন এটা লাইভ প্রোগ্রাম, এখানে আপনার মুখ দিয়ে যেটা একবার বেরিয়ে যাবে সেটাই কিন্তু প্রচার হয়ে যাবে চারিদিকে। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা রেজাল্টটা পেয়ে জানালেন।
কারণ আপনারা যখন একজন পেশেন্ট যখন জানাবে, আমাদের মুখের বলার থেকে একজন পেশেন্টের মুখ দিয়ে যখন কোনো যারা দেখছেন আমাদের প্রোগ্রাম তারা যখন শুনবে বা তারা যখন দেখবে, তখন কিন্তু তার গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ তখন তারা ভরসা পায়। কারণ আজকাল চারিদিকে অনেক কিছু ছাতার মতো গজিয়ে উঠেছে, যারা নিজেদেরকে ক্লেম করে আমরা আয়ুর্বেদ চিকিৎসা করছি, কিন্তু সঠিক আয়ুর্বেদ কিন্তু সব জায়গায় হয় না। আয়ুর্বেদই দেখলাম যে ধৈর্য ধরলে আপনার কাজ 100% হয়। আমি নিজের ব্যাপারে দেখলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে আর শুনুন আমরা কি বলছি। দেখুন, আপনাদের যারা দেখছেন প্রোগ্রামটা তাদেরকে বলবো যে উনি আমাদের পুরনো পেশেন্ট। উনি ডাক্তারবাবুর নাম ধরে বললেন যে ওনাকে দেখিয়েছেন এবং সুস্থ হয়েছেন, এবং আরেকটা কথা বললেন, উনি ওই কথাটায় গুরুত্ব দেবেন যে আয়ুর্বেদাতে ধৈর্য ধরে থাকলে, অবশ্যই আয়ুর্বেদাতে ধৈর্য ধরে করতে হয়। আপনি যদি এখন এসে বলেন আমার ব্যথা আজকে কমিয়ে দাও, ম্যাজিক হবে না। আয়ুর্বেদাতে ইনস্ট্যান্ট আপনি ম্যাজিক পেয়ে যাবেন না, কিন্তু এমনও নয় যে আপনার সারা জীবন ধরে আপনার ওষুধ খেতে হবে। কয়েকদিন, কয়েক মাস, যার যেমন সমস্যা সেই অনুযায়ী ওষুধ খেতে পারে। সঠিক জায়গাটা কিন্তু ওটাও একটা বড় ব্যাপার। সঠিক চিকিৎসকের হাতে যাওয়া, সঠিক সংস্থার কাছে পৌঁছে যাওয়া, এটা একটা বড় ব্যাপার। সেখানে গিয়ে যদি আপনি ট্রিটমেন্টটা করেন, দেখবেন আপনার যে কোনো সমস্যা কিন্তু ঠিক হতে সম্ভব, যে কোনো সমস্যা ঠিক হওয়া সম্ভব। একটাই কথা বলবো, ফেলে রাখবেন না। সব কিছু চেষ্টা করে যখন শেষ হয়ে গেল সময়, তখন আসবেন না। যখনই সমস্যাটাকে দেখতে পাচ্ছেন না অল্প দিনের মধ্যে ঠিক হচ্ছে না, কয়েক কিছুদিন অন্য কোনো চিকিৎসা করেছেন, হচ্ছে না, দরকার নেই, চলে আসুন আমাদের এখানে। আগে কোনো প্যাথি খারাপ না, কিন্তু প্রত্যেকটা প্যাথির আলাদা আলাদা দিক আছে, ঠিক আছে? এমার্জেন্সির জন্য কিছু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার প্যাথি থাকে, আবার সম্পূর্ণভাবে নির্মূল হওয়ার জন্য সেখানে আয়ুর্বেদ আছে। তো সেখানে আয়ুর্বেদের চিকিৎসা করলে আপনারা যে কোনো রোগের থেকে কিন্তু উপকার পেতে পারেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদিমণি, আমি সুমন ঘোষ বলছিলাম ব্যারাকপুর থেকে। আচ্ছা, কি সমস্যা আছে আপনার? সমস্যা বলতে গা খুব চুল করছে, কাল থেকে দেখছি খুব গা চুল করছে এবং চাকা চাকা হয়ে যাচ্ছে। চাকা চাকা হয়ে যাচ্ছে। আপনি কিছু খাদ্য খাবার এমন খেয়েছেন কি কালকে যেটা সব সময় খান না? খাসি খেয়েছিলাম। আচ্ছা, আগেও তো খাসি খেয়েছেন? না, আগে তো হয়নি, এটা ঠিক। হ্যাঁ, ওটাই বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের যে অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেড়ে যায়, অথবা এমনও হয় আমাদের ভেতরে যে আমাদের লিভারের সমস্যা থাকে, যদি থাকে সেখান থেকে কিন্তু স্কিনের ওপরে এফেক্ট পড়ে, ঠিক আছে? খাসি হচ্ছে একটা গরম খাবার। যদি দেখা যাচ্ছে গরম সময়ে বেশি খাসির মাংস কেউ খাচ্ছে বা গরম মাংস খাচ্ছে, রেড মিট যেগুলো বলি, লাল মাংস যেগুলোর হয়, ঠিক আছে? মুরগির মাংস লাল হয় না, সাদা হয়। যেগুলো লাল মাংস হয় সেগুলো যদি কেউ খেয়ে ফেলে, অনেক সময় তাকে স্যুট করে না। দেখা যায় যে এরকম গোল গোল চাকা চাকা শরীরের মধ্যে বেরোয়, চুলকোয়, সেগুলো জ্বালা করে, এগুলো প্রবলেম অনেকের আসে। আবার অনেকের দেখা যাচ্ছে যখনই কোনো একটা খাবার খাচ্ছে তার কিন্তু ওই প্রবলেমগুলো চলে আসছে। হতে পারে আপনার যে অ্যালার্জিক টেন্ডেন্সি ওটা বেড়ে গেছে কোনো কারণে, হয়তো খাসির মাংস খেয়েছেন বলে আজকে বলতে পারছেন, অনেক সময় খেয়াল করা যায় না কি খেয়েছি, তার জন্য হতে পারে। এটা কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, কিন্তু অ্যালার্জিটাকে না কমালে আপনার এই প্রবলেমটা কোনো দিন ছাড়বে না। আমাদের এখানে কিন্তু অ্যালার্জির ট্রিটমেন্ট আছে। যদি আগে কোনো সময় না দেখিয়ে থাকেন অ্যালার্জির ব্যাপারে বা এরকম চাকা চাকা হয়ে যাচ্ছে এগুলোর ব্যাপারে, তাহলে আপনি চলে আসবেন এখান থেকে, ডাক্তারবাবুরা আপনাকে গাইড করবে কি করলে, কিভাবে মেনটেন করলে, কি খাওয়া দাওয়া কিভাবে করতে হবে, সব কিছু বুঝিয়ে দেবে, এবং সেভাবে ট্রিটমেন্টটা চললে দেখবেন আস্তে আস্তে অ্যালার্জির সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে পার্মানেন্টলি। একদমই তাই। আমরা একটুখানি আলোচনায় ফিরে আসি। ডাক্তারবাবুর কাছে এটাই প্রশ্ন যে আমার যে এই যে স্পন্ডালাইটিসের সমস্যাগুলো হচ্ছে বা এই আর্থারাইটিসের সমস্যাগুলো হচ্ছে, এইগুলো কি মানে আমাদের হাড়ের থেকে হচ্ছে? হ্যাঁ, হাড়ের সমস্যাই তো এগুলো। হ্যাঁ, এগুলো অবশ্যই হাড়ের সমস্যা। স্পন্ডালাইটিস হোক বা ধরুন আর্থারাইটিস হোক, এগুলো সবই হচ্ছে হাড়ের সমস্যা। মানে অনেক সময় কি মানুষ বুঝতে পারে না যে এটা কি হাড় থেকেই হচ্ছে না নার্ভ থেকেই হচ্ছে। দেখুন, হাড়ের ব্যথা নার্ভকে বাদ দিয়ে নয়, ঠিক আছে? কিন্তু নার্ভের ওপর চাপ পড়লে সেই মাংসপেশিতেও ব্যথা হতে পারে। আমাদের যে কোনো অর্গানেও যখন ব্যথা হয় সেটা নার্ভ বোধ করে, তার জন্য আমরা বুঝতে পারি, ঠিক আছে? সেন্স করতে পারে আর কি, যে অমুক জায়গায় প্রবলেম হচ্ছে, সেখান থেকে ব্যথা সৃষ্টি হলো, সেই ব্যথাটা আমাদের ব্রেনে যায়, ব্যথার সিগন্যালটা আমরা তখন বুঝি যে আমাদের ব্যথা হয়েছে। পেটে ব্যথা হোক, লিভারে ব্যথা হোক, কিডনিতে ব্যথা হোক, দাঁতে ব্যথা হোক, যে হাত পায়ে যে কোনো অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা হোক,
তবে এই যে আপনি যেটা বললেন যে আর্থারাইটিসের সমস্যা, সেটা কিন্তু মাংসপেশির সমস্যা না, সেটা কিন্তু হাড়ের সমস্যা। এবং স্পন্ডেলাইসিস বা স্পন্ডেলোসিস যেটাই বলুন, সেটার যে সমস্যা সেটাও কিন্তু হাড়েরই সমস্যা। এবং এইগুলো হাড়ের জয়েন্টে জয়েন্টে হয় প্রবলেমগুলো। এবং দেখা যায় যে আশেপাশের যে জিনিসগুলো থাকে, যেমন ধরুন কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, তারপরে হচ্ছে টেন্ডন থাকে মাসেলের শেষ অংশগুলো, এগুলোকে নিয়ে নেয়, ওগুলোকে সফট টিস্যু বলা হয়। ওগুলো ওই জায়গাটা শুদ্ধই কিন্তু এই প্রবলেমগুলো চলে আসে যখন প্রবলেমটা বাড়াবাড়ি হতে থাকে। আচ্ছা, আজকে কিন্তু আলোচনার অনেকটা আমরা বলেছি কিভাবে কি সমস্যাগুলো হতে পারে, হাড়ের সমস্যা বলুন, নার্ভের সমস্যা বলুন, ব্যথা বেদনা, জয়েন্টের পেনগুলো কোথা থেকে কিভাবে হতে পারে, ডাক্তারবাবু কিন্তু খুব ভালো করে আমাদেরকে সবাইকে বুঝিয়ে বলেছেন। আগামী দিনে আরও আলোচনা নিয়ে, আরও নতুন নতুন টপিকের উপর আলোচনা নিয়ে, শারীরিক আরও নতুন নতুন টপিকের উপর আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন।